মেট্রোসাম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা মল্লিক। বরাবরের মতো আজও আমরা সমসাময়িক একটি বিষয় নির্ধারণ করেছি এবং আজকে আমাদের যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে গরম গরম শিক্ষা। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই শিরোনাম ঠিক করার কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রায় 4,90,00,000 শিক্ষার্থী লেখাপড়া করছে এবং আমাদের 66,000-এর মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের প্রায় 23,000-এর মতো মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। অর্থাৎ আমরা যদি আমাদের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করি সেই হিসেবে বিশ্বের অনেক দেশের জনসংখ্যার চেয়েও আমাদের শুধু শিক্ষার্থী বেশি। এমন একটা অবস্থায় যখন আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার সতর্কতা জারি করা হলো এবং ঈদের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো, দর্শক এবং অভিভাবক যারা অনুষ্ঠানটি দেখছেন তারা নিশ্চয়ই খুব ভালো করেই অবগত আছেন যে এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে খোলাটা ঠিক আছে, আবার কেউ বলছে খোলাটা ঠিক হয়নি। এমন একটি পর্যায়ে এটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সেই আদালত আবার বলেছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই সব কিছু মিলেই আসলে আমাদের পরিস্থিতি কেমন সেটা আজকে আমরা আলোচনা করব এবং স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বর্তমানে সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন পরিবেশবিদ, প্রধান নির্বাহী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সৈয়দ রেজানা হাসান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাদের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে যুক্ত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে গরম গরম শিক্ষা, অর্থাৎ এমন একটা গরম পরিবেশ পরিস্থিতি রয়েছে এবং প্রতিদিনই আসলে আমাদের একটা টালমাটাল অবস্থা। আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুক্ষণ পরপর, খানিকক্ষণ পরপর, ঘন্টায় পরপর যে সতর্ক বার্তা জারি করা হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য স্বস্তিজনক নয়। এবং আপনাদেরকে বলে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সির অপারেশন সেন্টারের যে কন্ট্রোল রুম তারা কিন্তু বলেছে যে গত এক সপ্তাহে প্রায় 10 জনের মতো মানুষ হিট স্ট্রোকে মারা গেছে। প্রায় আমাদের কাছে ঘন ঘন এই খবর আসছে, যেটা স্বস্তিদায়ক নয়। বাংলাদেশের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে এসছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ যে সমিতি রয়েছে বেলা, তার প্রধান নির্বাহী সৈয়দা রেজানা হাসান। আপা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এবং রেজানা হাসান আমাদেরকে আসলে বলবেন যে সারা পৃথিবী উত্তপ্ত কিন্তু আমরা বোধহয় একটু বেশি, কেন? সারা পৃথিবীর যে উত্তাপটা জলবায়ু পরিবর্তনের কারণে সেটারই রেশ একটা বাংলাদেশে পড়ছে। এমনিতেও এটা আমাদের গ্রীষ্মকাল, কিন্তু এবারের তাপমাত্রাটা অসহনীয় হয়ে গেছে। এর আগেই কিন্তু জলবায়ু সংক্রান্ত যে একটি আন্তর্জাতিক কমিটি আছে, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা বলেছিল যে এইবার যেভাবে করে জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছে উন্নত বিশ্ব এবং কিছু দ্রুত উন্নয়নশীল বিশ্ব, পৃথিবীর তাপমাত্রা বাড়ার দিকেই যাচ্ছে, জলবায়ু পরিবর্তিতই হচ্ছে এবং এর রেশ সাউথ এশিয়াতে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে খুব খারাপ পড়বে। কয়েকটা বছর তীব্র তাপদাহের মধ্যে আমরা যেতে থাকবো। কিন্তু আমরা নিজেরা আমাদের নিজের ঘরের মধ্যে যে গরমটাকে আমরা সহনীয় করতে পারতাম সেটাকে সহনীয় না করে আরো বেশি বাড়িয়ে তুলেছি। খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যদি এই মুহূর্তে কোনো একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ান তাহলে আপনার যে অনুভূতি হবে একই তাপমাত্রায়। যদি আপনি একটি রিকশায় আরোহী হিসাবে উঠেন তখন একদমই ভিন্ন একটা অনুভূতি হবে। আর যদি আপনি রিকশা চালক হিসাবে বা পথচারী হিসাবে পিচঢালা রাস্তায় যান যেখানে কোনো বৃক্ষ নেই, কোনো ছায়ারাজি নেই, আপনার কিন্তু একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অনুভূতি হবে। তো স্বস্তির জায়গাটা ঢাকা শহরে এবং অন্যান্য প্রধান শহরেও আমরা আসলে শেষ করে দিয়েছি। আমরা নীল এবং সবুজ একেবারে সরিয়ে দিয়ে সম্পূর্ণ কংক্রিটে ঢাকা নগরকে মনে করেছি উন্নয়নের একটি বড় ধরনের স্মারক। এটা আসলে আমাদের জন্য আত্মহননকারী।
আপনাকে একটা জিনিস একটু এটা সর্বশেষ আমার প্রশ্ন সৈয়দা রেজাউনা হাসান, যদি আপনি পরিবেশ নিয়ে কাজ করেন, আমরা শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের যে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বললাম, বা 23,000 মাধ্যমিক বিদ্যালয়, আরও কয়েক হাজার কলেজ আছে, এই সব জায়গায় আমরা দেখেছি যে আসলে মাঠ আছে, কিছুটা পরিবেশের জন্য জায়গাও আছে, কিন্তু গভর্নিং বডি অথবা ব্যবস্থাপনা কমিটি কিংবা পুরো প্রশাসন এমন বাণিজ্যিকীকরণের দিকে গেছে যে তারা আসলে এগুলোর চেয়ে বাণিজ্য করতেই, মার্কেট বানাতেই হচ্ছে বেশি তারা পছন্দ করছে। আপনি আমার এই পর্যবেক্ষণের সঙ্গে একমত কিনা? আমি একমত, কিন্তু এটার কারণটা আমি আপনাকে আমার জায়গা থেকে বলতে চাই। পানি কিন্তু সবসময় উপর দিক থেকে নিচে না, তাই না? যখন আপনি দেখবেন একটা দেশের সরকার মাঠের মধ্যে থানা বানাতে চায়, যখন আপনি দেখবেন ধূপখোলা মাঠ, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মাঠ, সেখানে গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট বানাতে চায়, যখন আপনি দেখবেন আনোয়ারা পার্কে মেট্রো স্টেশন প্লাজা করতে চায়, তখন যারা প্রাইভেট এন্টিটিস আছে, বেসরকারি সংস্থা আছে, তারা মনে করে সরকারি যখন এটা করে আমি করতে বাধা কাটতে পারি, তখন তাদের মধ্যে ওই কমার্শিয়াল টেন্ডেন্সি আছে। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো প্রত্যেক স্কুল এবং কলেজে ন্যূনতম কি পরিমাণ খেলার মাঠ ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাতে থাকতে হবে, এটা নীতিগত একটা সিদ্ধান্তে আছি, কিন্তু এটা আমরা এখনো চূড়ান্ত করে স্কুল কলেজগুলোকে বাধ্য করতে পারি। আপনি একটু আমাদের সঙ্গে যদি থাকেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত একটি বিদ্যালয়ের সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন, তার প্রধান শিক্ষক হাসিমউদ্দিন আহমেদ। স্যার, কি আপনি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আপনি মনে হয় মিউট করা আছেন, একটু আনমিউট করে আমাদের সঙ্গে যুক্ত হবেন। হাসিমউদ্দিন আহমেদ। আচ্ছা, আমরা মনে হয় আসলে শুনতে পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আপা, আপনি আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন এবং আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছেন এবং শিক্ষা সংশ্লিষ্ট যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো রয়েছে, তাদের যে মোর্চা, সেটারও আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপা, একটু বলবেন, আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, সেখানেও কিন্তু আসলে এখন তীব্র তাপদাহ চলছে, এবং করোনার সময় কিন্তু আমরা বলে এসেছিলাম যে সারা পৃথিবীতেই আমরা অনলাইন শিক্ষায় একটা দুর্দান্ত পারফরমেন্স করেছি, এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো ঈদের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি খুলবে না এমন একটা দোদুল্যমান অবস্থায় আমরা ছিলাম, তখন অনলাইনে পাঠদান কার্যক্রমের ঘোষণা না দিয়ে বন্ধ ঘোষণা করা হলো। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা আসলে অনলাইনে এখনো অতটা স্বাবলম্বী হইনি? হ্যাঁ, ধন্যবাদ আলোচনাটির সূত্রপাত করার জন্য। এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। একটা হলো যে এই যে আপনি যে কথাটা বললেন যে অনলাইনে যাওয়ার চেষ্টা করলাম না কেন, এখন অনলাইন তো আসলে আদর্শ বিকল্প হতে পারে না। শ্রেণীকক্ষে পঠন পাঠনের আদর্শ বিকল্প কিছু নেই। সেখানে অনলাইনে আমাদের অভিজ্ঞতা করোনার সময় যেটা, সেটাতে আমরা দেখেছি ব্যানবেসের গবেষণা, আপনি জানেন গত বছর যেটা 22 সালের শেষের দিকে, তারা এই করোনা কালে কি অবস্থা ছিল অনলাইনের, সেটা তারা যেটা দেখিয়েছেন। আপনাদের এডুকেশন ওয়াচেও একটা ভালো গবেষণা ছিল, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটি রিপোর্ট যেটা, সেটা তো নাগরিক সমাজ যে রিপোর্টটা করেছে তার সাথে খুব একটা পার্থক্য নেই। ব্যানবেসের যে গবেষণা, শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো, সেখানেই তো আমরা দেখেছি যে অনলাইনে আসলে আমরা সবার কাছে যেতে পারিনি। ওই যে গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী, এরকম হয়ে গেছে, এবং সেটা নতুন ধরনের একটা বৈষম্য তৈরি করছে। সেই জায়গা থেকে সম্ভবত আমাদের সরকার সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটাই, যে সবার কাছে পৌঁছানো যেহেতু যায় না, সেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবো। এখন খোলা রাখার জন্য মোস্তফা মল্লিক, আপনার হয়তো স্মরণ আছে, হয়তো বা গোলাম ফারুক সাহেবেরও স্মরণ আছে, সরকারের কিন্তু একটা পরিকল্পনায় ছিল ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডার, নমনীয় স্কুল ক্যালেন্ডার। সেটার মধ্য দিয়ে যেখানে
প্রয়োজন সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। জুম চাষের সময় বন্ধ রাখতে, যে পার্বত্য চট্টগ্রামে সেরকম অন্য সময়, ওদের তো রোজার সময় বন্ধ দরকার নাই, কিন্তু মুশকিলটা হয়ে গেছে ওইটা আমরা বাস্তবায়ন করতে পারিনি। তবে যেটা হয় আপৎকালীন পরিস্থিতিতে, আপনি তো জানেন ঝড় ঝঞ্ঝা বন্যার দেশ আমরা এক ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টে কিন্তু পারদর্শী। এইটা একটা নতুন ধরনের, যেটা আমাদেরকে রিজওয়ানা হাসান বললেন যে আমাদের কিন্তু আসলে এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে আমরা পড়িনি। তো এখন যেটা আমাদের প্রয়োজন, যে আমাদের কিন্তু দেখেন কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, এরকম গরম নেই, সেখানে সিদ্ধান্ত নিয়ে এখানে মহামান্য আদালতের কাছে যেতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রীকে প্রতিদিন বক্তব্য দিতে হয়। তার চেয়ে যদি সিদ্ধান্তটা দেয়া থাকতো যে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে, এই যে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের কথা আমরা বলি, তো এত কেন্দ্রীভূত আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেজন্য আমরা ওই সিদ্ধান্তগুলা সময় মতো নিতে পারি না। আপনি দেখেছেন, আপনারাই রিপোর্ট করেছেন যে সিদ্ধান্ত দেওয়ার পরেও অনেক জায়গায় মাধ্যমিক স্কুল কিন্তু খোলা ছিল। তাহলে তো এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ব্যাপারটা আমাদেরকে চিন্তা করতে হবে। তবে ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হবে, যে আমরা কেন্দ্রীভূত না করে জোনিং করে, যেটা করোনার সময় সাজেস্ট করা হয়েছিল, আপনি জানেন, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন, সেরকম আমাদের বোধহয় করতে হবে। এরকম এটা আমাদের জন্য এবারের এই তাপপ্রবাহটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তবে এটা থেকে আমরা যদি শিক্ষা নিয়ে আগামীর পরিকল্পনা করতে পারি, সেটাই বাঞ্ছনীয় হবে। আমরা আবারও আপনার কাছে আসবো। রাশেদা কে চৌধুরী, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনি দীর্ঘদিন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, সারা বাংলাদেশ আপনি পরিচালনা করেছেন। আপনার সময় করোনাটা অতিবাহিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ফলিক অ্যাসিড ট্যাবলেট থেকে শুরু করে, বিতরণ থেকে শুরু করে অনেক কার্যক্রম নিয়েছেন। এবার একটা মিশ্র প্রতিক্রিয়া স্কুল খোলা রাখা না রাখা নিয়ে। এর মধ্যে আবার একটা প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করলো, এবং যেখানে বলা হয়েছে যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ আছে তারা খোলা রাখতে পারবে। আসলে একটা সরকারি একটা জায়গা থেকে এ ধরনের প্রেস রিলিজ, শুধু একটা, আমাদের কত শতাংশ আসলে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ আছে, সবকিছু আপনি কিভাবে দেখছেন? এটা ঠিক, আমি একটু দেখিনি যে সরকার এটা দিয়েছে কিনা, আমি দেখিনি যে শীতাতপ নিয়ন্ত্রিত শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে। যাই হোক, তো আমি একটু রাশেদা আপার কথার সূত্র ধরে বলি। যেমন রাশেদা আপা একটা খুব চমৎকার কথা বলেছেন, ডিসেন্ট্রালাইজেশন। আপনি জানেন যে আমাদের সরকারের খুব মোটা দাগে সব ব্যাপারে এই বিকেন্দ্রীকরণের একটা নীতি আছে। সেটা আমরা শিক্ষাক্ষেত্রে খুব একটা ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু আপনি যদি পৃথিবীর অন্যান্য যেগুলি খুব ভালো শিক্ষা ব্যবস্থা দেখেন, মানে সফল শিক্ষা ব্যবস্থা, সেখানে দেখবেন যে সেখানে এক ধরনের এই বিকেন্দ্রীকরণ করা হয়েছে। মানে বলা হয় যে গুণগত শিক্ষার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিকেন্দ্রীকরণ। মানে সব যদি আমি কেন্দ্র থেকে ঠিক করে দিই, তাহলে আসলে গুণগত শিক্ষা অর্জন করা কঠিন হবে। এবং আমরা করোনার সময় আমরা এটা চেষ্টা করেছিলাম এবং করেছি অনেক জায়গায়। এক এক জায়গায় এক এক পরিস্থিতিতে এক এক রকমের সিদ্ধান্ত নেওয়া। কোথাও অ্যাসাইনমেন্ট বেশি জোর দেওয়া হচ্ছে, কোথাও শিক্ষক বাড়িতে চলে গেছেন, এরকম অনেকভাবে চেষ্টা করা হয়েছে। যেমন ধরেন এইবার যে সিলেটের কথা হচ্ছে, সিলেট তো গরম নাই, বৃষ্টি হচ্ছে, ফলে সিলেট তো খোলা থাকতেই পারে। এবং সিলেট খোলা থাকার একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি ডেটা নেন তাহলে দেখবেন যে শিক্ষায় সিলেট বিভাগ বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে আছে। ফলে এখানে যদি আপনি খোলা রাখেন তাহলে কিন্তু অসাম্য তৈরি হবে না, বরং আমরা শিক্ষাক্ষেত্রে একটা সাম্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো ফলে এই যে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ রাশেদা আপা যেটা বললেন যে আপনার অবস্থা বুঝে ব্যবস্থাটা নেওয়া, আমাদের মাননীয় মন্ত্রীও মনে সেই কথাটাই বলেছেন, সেইটা যদি আমরা নিতে পারি যারা বাস্তবায়ন করছেন, তাহলে এইসব যে সিচুয়েশনগুলি তৈরি হয়, যেমন গরমের সিচুয়েশনটা এইবার প্রথম হচ্ছে আমাদের দেশে, এত সিরিয়াস একটা সমস্যা, তাহলে আমরা এগুলোকে ট্যাকেল করতে পারবো। এগুলো খুব কঠিন নয় আমাদের জন্য ট্যাকেল করা। এই কাজটা আমাদের মনে হয় এখন করার সময় এসে গেছে। করোনার সময় আমরা করতে পেরেছি, ফলে এখন আমরা অবশ্যই এই কাজটা করতে পারবো। আরেকটা কথা রাশেদা আপা বলেছেন, আমি একটু রাশেদা আপার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে ওই অনলাইন শিক্ষাটা,
অনলাইন শিক্ষাটা অবশ্যই শ্রেণীকক্ষের সমপর্যায়ের নয়। একদম ঠিক কথা বলেছেন রাশেদা আপা, যে এটা অবশ্যই এটা কাম্য নয় যে আমি শ্রেণীকক্ষের শিক্ষা বাদ দিয়ে অনলাইনে যাব। কিন্তু যদি আমি বন্ধ করতে বাধ্য হই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে কিন্তু আমি যেতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা এক্সপার্টিস তৈরি হয়েছে। ওইটাই স্যার বলেছিলাম যে যেমন এবার ঈদের পরে যখন বিদ্যালয়টা খুলবে তখনই আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা পেলাম যে বিদ্যালয় বন্ধ, কিন্তু আমরা এতদিন ধরে বলে এসেছিলাম যে করোনার 2 বছরের অভিজ্ঞতা আমাদের আছে, তাহলে সেক্ষেত্রে এবং বলেছি আমাদের ল্যাব আছে, প্রত্যেকের হাতে হাতে ডিভাইস আছে, তাহলে আমরা কেন অনলাইনে যেতে পারলাম না? আমার প্রশ্নটা আপনি ঠিকই বলেছেন যে আমরা যে দক্ষতা আমরা অর্জন করলাম, এটা তো আমরা অর্জন, এটা আমাদের দেশের একটা, সেই অর্জিত দক্ষতাকে আমি কাজে লাগাচ্ছি না কেন, এটা আপনার প্রশ্ন। আমার মনে হয় কাজে লাগানো যেত। আমি যখন বাধ্য হচ্ছি বন্ধ রাখতে, সেই সময়টা কেন আমি নষ্ট করব? আমি যতটুকু পারি ততটুকু তো কাজে লাগাতে পারি, আমি আমার যতটুকু আমার ক্ষমতা আছে সেইটুকু তো আমি কাজে লাগাতে পারি। যেমন আজকে ঢাকা, রাজশাহীর সব বন্ধ ছিল, মানিকগঞ্জের বন্ধ ছিল, পটুয়াখালীর বন্ধ ছিল, তো এগুলো তো চাইলে আপনি যেমনটি বলছিলেন অবশ্যই পারি। এটা হয়তো রাশেদা বলেছেন ঠিকই যে সবার ক্ষেত্রে অ্যাক্সেস নাই, এটা নাই, সীমাবদ্ধতা তো আছে, তারপরও তো অনেক কাজ হয়। তারপরে যে কাজটা করোনার সময় হয়েছে, আমাদের যেটা মূল যেটা হয়েছে আপনার যে রিসার্চ এই করোনার শিক্ষার ঘাটতি নিয়ে, সেটা কিন্তু বলছে যে খুব বেশি ঘাটতি আমাদের হয়নি। তার কারণ কিন্তু এটাই, এই অ্যাসাইনমেন্ট কিংবা এই অনলাইন শিক্ষা ব্যবস্থা, ফলে এটা কার্যকর হয়েছে এবং এটাকে আমরা আবার কাজে লাগাতে পারি যদি আমাদের সেরকম দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়। আমি কি এখানে একটা কথা বলতে পারি মোস্তফা? জি অবশ্যই রাশেদা কে চৌধুরী। জি, একটা হলো যে আমরা তো অনলাইনে গেলে আমাদের তো কানেক্টিভিটির উপরে ডিপেন্ড করতে হবে। যেখানে শিক্ষার্থীরা লোডশেডিং এর কারণে শ্রেণীকক্ষেই টিকতে পারছে না, সেখানে অনলাইনে ঢুকবে কি করে, সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে, নাইলে বৈষম্য আরো বাড়বে। এটার একটা বিষয় আছে। দ্বিতীয়, তারা কিন্তু কোনোভাবেই ডাটা কিনতে পারবে না, কিনে যুক্ত হতে পারবে না। আপনারা দেখুন, এই মানিকগঞ্জের কথা আপনি বললেন, মানিকগঞ্জের খবর নেন, অনেক জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি লোডশেডিং সমস্যা হচ্ছে। অনেক ধন্যবাদ আপা। অবশ্যই রাশেদা কে চৌধুরী, আমরা আপনার কাছে আসবো। ডক্টর সৈয়দ গোলাম ফারুক, একটা বিশেষায়িত প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আজকে আমরা যখন চ্যানেল আইতে এই গরম নিয়ে শিক্ষা সংবাদ করি, তখন আমরা যুক্ত হয়েছিলাম রামুর একটি বিদ্যালয়ে। রামুর একেবারেই প্রত্যন্ত একটি এলাকা, খুব সম্ভবত রশিদনগর একটি নাম। সেখানের প্রধান শিক্ষক আমাদেরকে ছবি পাঠিয়েছেন, পুরাটাই হচ্ছে টিনের একটা স্কুল, এবং কিছু বাচ্চার ইন্টারভিউ পাঠিয়েছেন। তারা বলছিল যে তাদের তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি। তো আমাদের দেশে একটা তো যতই আমরা অবকাঠামোগত উন্নত হই, কিন্তু এই কথাও তো ঠিক যে টিনের অবকাঠামো বহু বিদ্যালয় আমাদের এখনও বিদ্যমান। তো সেই ক্ষেত্রে সেই সব অঞ্চলে শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে 42 ডিগ্রি না হলে এটা আসলে বন্ধের সুযোগ নেই। তো আপনি কি মনে করেন, ওই সব জায়গায় তো স্বাভাবিকের তুলনায় এটা বেশি, এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তো কম নয়, তো তাদের দিকে বোধহয় একটু বিশেষ দৃষ্টি দেওয়া যেতেই পারে। জি, আপনি ঠিকই বলেছেন, এবং রাশেদা আপা যেটা বললেন সেটা কিন্তু একটা সলিউশন, যে এটা আপনার স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং একই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন এটা, যে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিতে পারলে তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা যাবে। মানে একই সিদ্ধান্তে সারা দেশে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। এই জন্যই এই যে ডিসেন্ট্রালাইজেশনের কথা যেটা বলা হলো, এটা খুবই জরুরি আমাদের দেশের জন্য, সব দেশের জন্যই। যদি গুণগত শিক্ষা আমরা চাই, তাহলে এইটা আমাদেরকে আসলে বাস্তবায়ন করতেই হবে। সৈয়দ গোলাম ফারুক, অবশ্যই আপনার কাছে আসবো। রাশেদা কে চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে যে আসলে প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি একসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এবার নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে আজকের কথাই যেমন যদি বলি যে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ ছিল, মাধ্যমিক বিদ্যালয় আবার কলেজ খোলা ছিল কয়েকটি জেলা ছাড়া। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যেটি রয়েছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু ডিসিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা অনেক বড় দূরত্ব আমরা লক্ষ্য করেছি সেই
বহুদিন আগে থেকেই। এতে তো আসলে শিক্ষার্থীদেরও একটা সমস্যা হয়। আপনার পর্যবেক্ষণ কি, আপনি এটা লক্ষ্য করেছেন কিনা, এবং যদি লক্ষ্য করে থাকেন যে আসলেই দূরত্ব আছে, সেক্ষেত্রে এটা কমাবার পদ্ধতি কি? দেখুন, আমি তো বিশ্বাস করি সদিচ্ছা থাকলে কমানোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এটা একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই যে বারবার ঘুরে ফিরে স্থানীয়ভাবে যদি এরকম একটা নীতিমালাই থাকে আমাদের, যে এরকম আপৎকালীন পরিস্থিতিতে, যেমন ধরেন ঘূর্ণিঝড় হলে তো সাথে সাথে সবগুলো বন্ধ হয়ে যায়, ওটা তো তাৎক্ষণিকভাবেই নেওয়া হয় এবং এটার জন্য কেন্দ্রের দিকে তাকাতে হয় না। আমাদের আসলে সুনির্দিষ্ট নীতিমালাই এখন এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে আমরা কি করব, সেটা প্রাথমিক গণশিক্ষা, মাধ্যমিক, উচ্চশিক্ষা যে কোনো মন্ত্রণালয়ের বিষয় হলেই এটা স্থানীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার একটা রাখতে হবে। আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাই, গোলাম ফারুক সাহেবকেও মনে করিয়ে দিতে চাই, এক সময় কিন্তু একটা পরিকল্পনা ছিল আমাদের সবগুলো বিদ্যালয়, বিশেষ করে প্রাথমিক গুলো এক শিফটে করার। আপনার খেয়াল আছে কিনা? আমরা সেটি বাস্তবায়ন করতে পারিনি। 8% মতো বোধ হয় এখন আছে এক শিফটে। এক শিফটে যদি হতো, স্থানীয়ভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যেত 7:30 থেকে 9:30, শিখন ক্ষতিটা হতো না। কিন্তু আমরা তো এত বেশি শিক্ষার্থী কোনো কোনো স্কুলে, বিশেষ করে মহানগরীর, সেই জায়গায় আমরা কোন দিকে যাব, এটাই হচ্ছে বড় একটা প্রশ্ন। আরেকটি হচ্ছে, দেখেন এই যে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, গ্রামের অভিভাবক আর শহরের অভিভাবকদের সাথে কথা বললে আপনারা তো জানেন এই যে মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টা। কারণ হচ্ছে যে শহরের অভিভাবকরা মনে করছেন নগরে বেশিরভাগই তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, কেন অনলাইনে যাওয়া যাচ্ছে না। একদিকে এটা বলছেন, স্কুল বন্ধ করার কথা বলছেন, অন্যদিকে কিন্তু কোচিং সেন্টারে শিক্ষার্থীগুলোকে পাঠাচ্ছেন। আমার অফিস যে জায়গায়, মোহাম্মদপুর লালমাটি এলাকায়, বিকেলে আপনি রিক্সা নিয়ে হাঁটতে পারছেন না। আমি নিজের চোখে দেখেছি সবগুলো কোচিং সেন্টার খোলা, এবং তারা ওই যে এসি ইত্যাদি আছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ওখানে পাঠাচ্ছেন। তাহলে লাভটা কি হলো স্কুল খোলা রেখে, বন্ধ রেখে? সেটাও একটা বিষয় আছে। কিন্তু এই জায়গায় অভিভাবকদেরও একটা বক্তব্য, আমার মনে হয় তাদের একটা সচেতনতার জায়গায় অভাব। দর্শক, আপনাদের সঙ্গে আমরা এখন অনলাইনে যুক্ত আছি। জি, সেটা কিছু নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শেখাবো, কোচিংও তো সবচেয়ে বাজে বিকল্প হচ্ছে কোচিং, কিন্তু অভিভাবকরা তো ওদিকেও ঝুঁকছেন। গ্রামে গঞ্জে এই প্রাদুর্ভাবটা। রাশেদা চৌধুরী, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আগে যেমনটি বলছিলাম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় সাখুয়া আদর্শ বিদ্যা নিকেতন, তার প্রধান শিক্ষক হাশিমউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছেন। হাশিমউদ্দিন আহমেদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হাশিমউদ্দিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি বোধহয় মিউট অবস্থায় আছেন, অথবা আপনার ডিভাইসে বোধহয় কোনো একটি সমস্যা হচ্ছে। আমি 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 খুবই দুঃখিত। আমরা চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যার, আপনার কাছে যেটি বলতে চাই যে আমরা আসলে এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা নিয়ে আমরা অনেক চিৎকার করি, চেঁচামেচি করি, জমি ছোট হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন যে বড় ধরনের একটা ধাক্কা কিন্তু আমাদের এই শিক্ষা খাতে লেগেছে। যেমন আমরা যে বছর অতিক্রম করছি তার কয়েক মাস আগেই কিন্তু শীতের কারণে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছুদিন বন্ধ ছিল। তার আগে বন্যা, খরা, আবার এখন গরমের কারণে আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে। তো যারা শিক্ষা নিয়ে কাজ করছেন তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের এই যে ধাক্কাটা, এটা শিক্ষা খাতে যে একটা বড় ধরনের একটা প্রভাব তৈরি করবে। এখনই যদি আমরা আসলে আমাদের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন না করি, তাহলে আমরাও শিক্ষা খাতে শিক্ষার্থীরা একটা খুব কষ্টের মধ্য দিয়ে যাবে, যেটা হয়তো একসময় সমাধান করা কঠিন হবে। আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন যে একাডেমিক ক্যালেন্ডার তো প্রয়োজন বটেই, এবং একাডেমিক ক্যালেন্ডার কিন্তু আছেও আমাদের। আচ্ছা, কিন্তু আমরা যেমন দেখলাম যে এই গরমের বিষয়টা আনপ্রেডিক্টেবল, এটা তো আগে থেকে প্রিডিক্ট করা যায়নি যে এই ঘটনা ঘটবে।
ফলে এই একাডেমিক ক্যালেন্ডারটা এই সিচুয়েশনে খুব একটা কাজে লাগবে না। সেক্ষেত্রে ওই যেটা আমরা বললাম যে অ্যাডজাস্টমেন্ট, সেইটা খুব জরুরি। যেমন ধরেন আমি একটা খাপ খাইয়ে নেওয়া, যেমন ধরেন আমার ঠিক মনে নেই এনসিটিভি যে নতুন কারিকুলামটা করলো সেখানে কিন্তু তারা কর্মদিবস ঠিক করে দিয়েছে সম্ভবত 185 দিন বা এরকম কিছু একটা। তাহলে একটা স্কুলের দায়িত্ব হচ্ছে ওই 185 দিন ক্লাস নেওয়া। তাকে যে এই দিনই নিতে হবে, এই তারিখেই নিতে হবে তেমন কোনো কথা নেই, কিন্তু সে এইটা যে কোনো দিন তার সুবিধা মতো এটা কিন্তু নিতে পারে। যখন সে নিতে পারছে না আরেক সময় সে নিয়ে ফেলতে পারে। আর এটা কিন্তু এই এক এলাকা থেকে আরেক এলাকার মধ্যে পার্থক্য তৈরি হতে পারে, বন্যার জন্য হতে পারে, ঝড়ের জন্য হতে পারে, এই গরমের জন্য হতে পারে, নানান কাজ, শীতের জন্য হতে পারে। ফলে এই কাজটা যদি ওরা অ্যাডজাস্ট করে নেয় তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার খুব একটা বড় সমস্যা থাকে না। আরেকটা কথা যেটা বললেন রাশেদা আপা এবং অভিভাবকরা বলছেন কোচিং সেন্টারের কথা। আমাদের নতুন শিক্ষাক্রমে কিন্তু কোচিং সেন্টারের কোনো ভূমিকা থাকার কথা নয়। অর্থাৎ যে বিষয়টা আপনার আমাদের উদ্দেশ্য শিক্ষাক্রমের, তার সঙ্গে সেই উদ্দেশ্য একটা কোচিং সেন্টার পূরণ করতে পারবে না, মানে সেই অর্থে পূরণ করতে পারবে না। ফলে এই কোচিং সেন্টারগুলো বিকল্প নয় আপনার স্কুলের, বিকল্প হতে পারবে না। সে তো অন্য কিছু শেখাতে পারবে, মানে এক্সট্রা কিছু শেখাতে পারবে, কিন্তু শিক্ষাক্রমের যে বিষয়টা এটা দলগত কাজ, নিজেদের ভেতরের কাজ, যেগুলি আসলে কোচিং সেন্টার প্রোভাইড করা তাদের পক্ষে সম্ভব নয়। তো ফলে এই বিষয়গুলো আমার মনে হয় না যে কোচিং সেন্টার, এখানে যদি অভিভাবকরা মিসগাইডেড না হন তাহলে তারা কোচিং সেন্টারের দিকে ধাবিত হবেন। তারা যদি এই বিষয়টা সম্পর্কে একটু জানেন তাহলে তারা অবশ্যই স্কুলটাকেই প্রাধান্য দেবেন। তবে রাশেদা আপা যেটা বলেছেন এটা ঠিক যে বহু জায়গায় আমিও খবর পেয়েছি যে বহু জায়গায় অভিভাবকরা তারা কোচিং সেন্টারের দিকে ঝুঁকছেন। এটা এমন নয় না যে স্কুল বন্ধ আছে বলে ঝুঁকছেন, স্কুল খোলা থাকলেও তারা ঝুঁকছেন, এরকম একটা বিষয় কিন্তু সারা দেশে আপনিও জানেন। এবং অনেকে এটাই বলছেন যে স্কুলে গিয়ে আসলে কি হবে, কোচিং সেন্টারে যাই, এমন একটা যে আস্থার জায়গা অভিভাবকদের ভিতরে আসলে স্যার তৈরি হয়েছে, আস্থার অভাব তৈরি হয়েছে এবং তারা ভাবছেন যে এই কারিকুলাম পড়লে তাদের বা ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। হচ্ছে যে যখন বুয়েটের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলে দেয় যে তোমার এখানে ভর্তি হতে হলে 2টা GPA 5 লাগবে, এই ধরনের বিষয়ে বোধহয় আসলে অভিভাবকরাও বোধহয় চাচ্ছে যেভাবেই হোক আমার ছেলেটা ফার্স্ট হোক। এগুলোও তো কিছু কারণ আছে। আপনি যেটা বলেছেন এটা অন্যতম কারণ, প্রধান কারণ। যেমন ধরেন একজন অভিভাবক মনে করছেন তার সন্তানকে তিনি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবেন, তাহলে সেখানে ভর্তি হতে হলে কী লাগবে সেইটার সঙ্গে এই কারিকুলাম মিলছে না, ফলে তিনি কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটরের দিকে যাচ্ছেন। এখন আমার মনে হয় যে সরকারের সময় এসেছে এটা খুব পরিষ্কার করে দেওয়া যে সেখানে ভর্তি হতে হলে এই কারিকুলামের বাইরে অন্য কিছু প্রয়োজন নাই। এই বিষয়টা যদি পরিষ্কার করে দেওয়া না যায় তাহলে কিন্তু এই কোচিং সেন্টার এবং প্রাইভেট টিউশনি এগুলো চলতেই থাকবে। এগুলো আমরা এখনো পরিষ্কার করতে পারিনি, ওই ভয়টা দূর করতে পারিনি যে এই শিক্ষাক্রম অনুসরণ করলেও তারা কিন্তু এই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করতে চাই। সেটি হচ্ছে যে রাশেদা চৌধুরী আছেন নিশ্চয়ই? আছি। জি, যে প্রশ্নটি করতে চাই যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই তীব্র গরমের মধ্যে, তাপদাহের মধ্যে যখন শিক্ষা প্রতিষ্ঠান চলেছে বেশ কিছু জায়গায় আমাদের শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, এবং এই প্রশ্নটি করছি এ কারণে যে আপনি আমাদের স্বাস্থ্য খাতে যে আমাদের সমস্যাগুলো আছে, আমাদের যে সীমাবদ্ধতা আছে আপনি সেটা জানেন। জরুরি বিভাগে চিকিৎসক সংকট কিংবা অনেক সময় পাওয়া যায় না। এখন বোধহয় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ দেব না এমন একটা সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় আছে এবং শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়েছেন যে এলাকাভিত্তিক হবে, তাহলে যেসব জায়গায় আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সেই সব জায়গার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেসব জায়গায় চিকিৎসক এবং প্রাথমিক যে স্বাস্থ্যর সেবা দেওয়ার জন্য যা যা দরকার সেগুলো যেন থাকে, এবং নামমাত্র যে ফার্স্ট এড বক্সের কথা আমরা বিদ্যালয়ে বলে থাকি, আমরা অন্তত বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যেটা কাগজে কলমে আছে, কিন্তু আসলে বাস্তবে ফার্স্ট এড বক্স অনেক জায়গায় নেই এবং প্রয়োজনীয় যে ব্যক্তিটা থাকার কথা সেটা তো নেই। তো এই ব্যাপারে বোধহয় খুব জরুরি নজর দেওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আসলে জরুরি নজর দেওয়া প্রয়োজন, এবং এখানে একটা সমন্বয়, শুধু শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা না, তো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কেও আমি নিয়ে আসবো। এখানে একটা সমন্বয়ের বিষয় আছে
যে আন্তঃমন্ত্রণালয় বিষয়গুলো আছে। আর আরেকটি বিষয় হলো যে আমাদের স্থানীয়ভাবে আমাদের যে ঝামেলাটা চলছে সেটার জন্য স্থানীয়ভাবে আমরা মানে এই যে তাপদাহের বিষয়টা, এটা তো এমন ভাবে হঠাৎ করে গত বছর ছিল, আমরা পাত্তা দেইনি আসলে, কিন্তু এবার মনে হচ্ছে এবং রিজওয়ানা যে ভবিষ্যৎবাণীটা করে গেলেন যে আসলে এরকম পরিস্থিতি চলতে হতে পারে। এই যে বললাম বাংলাদেশ কিন্তু দুর্যোগ মোকাবেলায় ভালোই করেছে এই পর্যন্ত, কিন্তু সেটা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির জন্য। এখন আমাদের এই তাপ প্রবাহে কিভাবে করব, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, সব জায়গায় আমাদের এই প্রস্তুতিটা নিতে হবে। কাজেই নীতিমালার আওতায় একটা নীতিমালাই দরকার এখন আমাদের। এরকম পরিস্থিতি হলে আমরা কিভাবে মোকাবেলা করব, সেখানে অথরিটিটা ওই আবার ঘুরে ফিরেই বিকেন্দ্রীকরণের দিকে যাবে, যে এইরকম পরিস্থিতি হলে এইভাবে ব্যবস্থা নেওয়া যাবে, স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত থাকবে। করোনার সময় কিন্তু এগুলো দেয়া হয়েছিল। প্রথম দিকে আপনার খেয়াল আছে, করোনা আমরা হিমশিম খেয়ে গেছিলাম, পরবর্তীতে দেখা গেছে যে আমরা মোটামুটি ভালোই ম্যানেজ করেছে বাংলাদেশ। সেই জায়গায় আমি মনে করি প্রত্যেকটা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে সেন্টার করা হয়েছিল। জি, সেরকম আমরা যদি প্রস্তুতিটা রাখি আগামীতে, এখন তো এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়, যেটাকে বলে লেসন, আমাদের জন্য শিক্ষণীয় হয়ে গেল। সেই জায়গা থেকে যদি আমরা পরবর্তী অবস্থানে যাই, আমি তো আশা করছি আগামীতে পরিস্থিতি উন্নতি হবে তাপপ্রবাহের। কিন্তু এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আপনি জানেন ঢাকা শহরের সরকারি স্কুলগুলোতে কয়টা খেলার মাঠ আছে? সরকারি প্রতিষ্ঠানগুলো খেলার মাঠ দখল করে বসে আছে। তো এই যে সবুজের সমারোহ ছিল আগে স্কুলগুলোতে, আপনি তাকান বড় বড় স্কুল ছাড়া কিন্তু এখন নেই। সেই জায়গায় আবার ফেরত যেতে হবে আমাদের। এই যে শিক্ষাক্রমের কথা আসছে, শিক্ষাক্রম তো সবুজ নিয়ে, পৃথিবী নিয়ে, মানুষ নিয়ে, সবকিছু নিয়ে তো শিক্ষার্থীদেরকে মানে জীবনের জন্য তৈরি করা। শিক্ষাটা তো তাই আসলে। রাশেদ আলী চৌধুরী, একটা জিনিস একটু জানতে চাচ্ছি, পরে সৈয়দ ফারুক স্যারকে দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী গত পরশুদিন যেটা বলেছিলেন বা তার আগের দিন, সেটি হচ্ছে যে শনিবার থেকে আর সাপ্তাহিক ছুটি থাকছে না, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের 2 দিন ছুটি শনিবার থেকে থাকছে না। কারণ গেল বছরের আগস্ট কিংবা এর কিছু আগে পরে বিদ্যুৎ সংকটের কারণে আসলে শনিবার দিন ছুটি নেওয়া হয়েছিল। তিনি বলেছেন যে সেটি আর থাকছে না। এটার ব্যাপারে একটু বলবেন। আর আজকে ঘন্টা 2-3 আগে তিনি সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বলেছিলেন যে প্রয়োজন হলে শুক্রবার দিনও ছুটি থাকতে পারে। নিশ্চয়ই প্রয়োজন হলে সেটা থাকতেই পারে, কিন্তু আসলে এমন একটা সময় এ ধরনের একটা কথা বলায় এটাও একটা মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন যে আসলে স্কুল খোলা রাখা বা না রাখা এটা তো কোনো জেদাজেদির বিষয় না, পরিবেশ পরিস্থিতি যেমন বলবে তেমন হবে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? উনি তো শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক, ওনাকে তো এই শিখন ক্ষতির ব্যাপারটা চিন্তা করতে হবে, যে শিখন ক্ষতিটা হয়ে যাচ্ছে, পরে তো সামাল দিতে হবে সবাইকে। এখানে অভিভাবকদের একটা ব্যাপার আছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, সবাইকে। শিখন ক্ষতি আমরা করোনার সময় আমরা তো দেখেছি, পরবর্তীতে আমরা ম্যানেজ করা শিখেছি। এইখানেও এই ম্যানেজমেন্টের ব্যাপারটা এসছে, যে শনিবারে করে যে শিখন ক্ষতিটা সেটা পুষিয়ে নেয়া হয়ে তো যাচ্ছে। শিখন ক্ষতি অস্বীকার করার তো উপায় নাই, আশ্রমে লেখাপড়া হচ্ছে না। আর দ্বিতীয় হলো যে এই যে এগুলো আগামীতেও আবার চলতে থাকবে। কাজেই এই শনিবারে করে আমাদের বোধহয় এগুলো সামাল দেওয়ার বিষয়, ম্যানেজ করা। আরেকটা বিষয়, আগামীতে কিন্তু 2টা বড় পাবলিক পরীক্ষা আছে, এসএসসি এবং এইচএসসি। কাজেই এই বেশি দিনের মধ্যেই, বেশি দূরে না, সামনেই, সেগুলো প্রস্তুতিও তো শিক্ষার্থীদেরকে নিতে হবে, এবং সেই জায়গায় শনিবারে খোলা রাখার বিষয়টা আসছে। অনেক অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী। ফারুক স্যার, আপনি আমাদেরকে যদি একটু সংযুক্ত করতেন, যে আমরা দেখেছি যে একটা সময় খুব বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তো আমাদের অনেক, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 66,000, এর মধ্যে বেসরকারি সব কিছু মিলে প্রায় আমাদের 1.5 লাখের মতো, যদি আমরা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, 1.5 লাখেরও অধিক আমাদের শুধু শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো সেই হিসেবে যদি জমির কথা বিবেচনা করি, কয়েক লক্ষ একর জমি শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই আছে, কিন্তু সেসব জায়গায় আসলে সে আগের মতো সবুজ
দেখা যায় না। বৃক্ষরোপণ কর্মসূচিও আগে যেমন ঘটা করে হতো সেগুলো কমে যাচ্ছে, আপনার সময়ও হতো, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একই দিনে কয়েক লক্ষ গাছ লাগানো হচ্ছে। এগুলো থেকে আমরা দূরে সরে আসছি কেন? আপনি দূরে সরে আসার তো কোনো কারণ নেই। মানে আমরা তো আপনি জানেন আমি যখন ছিলাম তখন প্রতি বছরই এরকম প্রচুর গাছ আমরা লাগিয়েছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রচুর গাছ লাগিয়েছি। এমন হতে পারে যে এখন হয়তো গাছ লাগানোর জায়গা নেই, এটা হতে পারে, এই জন্য হয়তো এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটাও হতে পারে। তবে আমার মনে হয় যে আমরা যখন এই পদক্ষেপগুলো নিয়েছিলাম আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক সবাই খুব উৎসাহের সঙ্গে কিন্তু এই গাছগুলো লাগিয়ে তারাও এই প্রয়োজনটা অনুভব করেন এই গাছের বিষয়টা, কারণ তারা তো ওখানেই থাকেন। আমাদের শিক্ষকরা তো স্কুলেই তাদের দিনের বেশিরভাগ অংশটা ব্যয় করেন, ফলে একটা যে সুন্দর পরিবেশ থাকে তার জন্য তো ভালো। ফলে আমার মনে হয় না তাদের থেকে কোনো রকমের আপত্তি এখানে আছে। একটা বিষয় একটু আপনি যেটা বলেছেন যে স্বাস্থ্যের ব্যাপারটা, এটা আমি একটু অ্যাড করি। আপনি খুব ভালো করে জানেন, আপনি আমার সঙ্গে গিয়েছিলেন অনেকগুলো স্কুলে, আপনি দেখেছেন যে করোনার সময় কিন্তু এই ট্রেনিংটা আমাদের শিক্ষকদের হয়ে গেছে, হাতে কলমে ট্রেনিং, প্রেশার মাপা, বিএমআই মাপা, না, তারপরে একটা আলাদা করা, রুম করা, যেসব জায়গায় এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল না সেগুলো কেনা হয়েছে, ওরা ট্রেনিংও নিয়েছে কিছুটা এইসব কাজগুলো, এগুলি কিন্তু হয়ে গেছে। আমি এটাই বলছি, এটা কিন্তু একটা অর্জিত বিষয়। যেমন ওই আপনার অনলাইনটা একটা অর্জিত আমাদের দক্ষতা, এটাও কিন্তু একটা অর্জিত দক্ষতা, এটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এটা আবার স্তীমিত হয়ে গেছে বলে মনে হচ্ছে, এই জন্য আপনি হয়তো প্রশ্নটা করছেন। ফলে এটাকে খুব অ্যাক্টিভেট করা খুব কঠিন নয়, খুবই সহজ, কারণ সবাই জানে এবং সব কিছু স্কুলগুলিতে আছে, এটাকে একটু জাগিয়ে দেওয়া। আরেকটা বিষয় দেখেন, আমরা করোনার সময় যে আমাদের ক্ষতি কম হয়েছে তার আরেকটা বড় কারণ হচ্ছে, আপনার মনে আছে কিনা আমরা একটা ম্যানুয়াল দিয়েছিলাম যে কি করতে হবে, কিভাবে বসতে হবে, প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে, অনলাইনে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা গিয়ে এটাকে ইন্সপেকশন করেছি, আপনি আমার সঙ্গে ছিলেন মনে কতগুলো স্কুলে যখন আমরা ইন্সপেক্ট করি, তো আমরা এগুলি করেছি এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে নেওয়া হয়েছিল। যেমন ধরো এই যে তাপদাহ এখন হচ্ছে, এখনো কিন্তু এটা খুব প্রয়োজন একটা ম্যানুয়াল দেওয়া, যে এই বাচ্চারা কিভাবে তাদের লাইফস্টাইলটা হবে। এটা তো আর সবাই জানে না বা সবাই সচেতন নয় এবং শিক্ষকরাও নয়। এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত ওরা আবার অ্যাডজাস্ট করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা যে বিপদের কথা চিন্তা করছি, এই বিপদ থেকে তো নিজেরাই বুঝবে যে কোথায় কখন হিট স্ট্রোক হতে পারে, কি করলে বিপদ হতে পারে। এটা খুব ভালো বলেছেন। এটা করলে কিন্তু অনেক সমস্যার আপনার সমাধান হয়ে যাচ্ছে, যেটা করোনার সময় হয়েছে। ফলে আমাদের একটা প্রিসিডেন্স আছে, একটা অভিজ্ঞতা আমাদের আছে। ফলে এই অভিজ্ঞতা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই হিট স্ট্রোকটা খুব কঠিন বিষয় না। রাশাদা বললেন যে গত বছর হয়ে যাওয়া একটু বেশি হয়েছে আর কি। এইটাকে ট্যাকেল করা খুব কঠিন কাজ নয় বলে আমার ধারণা, যে এটা করোনা যেখানে আমাদের শিক্ষকরা ট্যাকেল করেছে, আমাদের শিক্ষার্থীরা ট্যাকেল করেছে, সেখানে এই হিট স্ট্রোকটা খুবই সামান্য ব্যাপার আমাদের জন্য। অথবা গোলাম ফারুক, আমরা একেবারেই শেষ পর্যায়ে, আপনি কি 1 মিনিটের মধ্যে আমাদেরকে একটু, যদিও মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা দিয়েছে এরপরে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে বা চলবে না, কিন্তু এরকম একটা সংকটজনক সময় সারা বাংলাদেশে, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা অনেক, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক, শিক্ষকের সংখ্যা অনেক, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় উচিত? মানে কিভাবে সাধারণ মানুষের কাছে ডিসিশনগুলো, আমরা দেখি সিদ্ধান্তগুলো অনেক সময় সন্ধ্যার পরে আসে, তো মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত যদি সন্ধ্যার পরে হয়, হ্যাঁ ঠিক আছে, এটার সাথে আবহাওয়া অধিদপ্তর জড়িত, কিন্তু শেষ সিদ্ধান্তটা আমরা পেয়েছিলাম রাত 8টা-9-এর দিকে। তো গণমাধ্যমে সেটা যখন প্রচার হবে, বাংলাদেশের দূর দূরান্তে নেটের যে অবস্থা তারা অনেকে পাবে কিনা, আমরা দেখেছি যে স্কুল বন্ধ কিন্তু পরের দিন সকালে আসলে গেছে। কি করা যায় যদি 1 মিনিটের মধ্যে একটু? আপনি তো ঠিকই বলেছেন যে একটু কনফিউশন তৈরি হয়েছে, যে মানে খবরটা ঠিক মতো পৌঁছায়নি, এটা অভিভাবকরা বলছেন। তা আমার ধারণা যে মন্ত্রণালয় এটা চেষ্টা করেনি তা নয়। মন্ত্রী মহোদয় বলেছেন যে অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলে তাকে সিদ্ধান্ত নিতে হয়। তিনি হয়তো সেই সুযোগটা পাননি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার। যখনই নিয়েছেন আমার ধারণা তখনই তিনি বলেছেন। আমার ধারণা এটা এই সমস্যা ভবিষ্যতে আর থাকবে না।
আদর সৈয়দ গোলাম ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেদাকে চৌধুরী আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। একই সঙ্গে আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন কিন্তু আসলে কারিগরি ত্রুটির কারণে কথা বলতে পারেননি, সাঁখুয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাসিমউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে যিনি একটু আগেও ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশবিদ। আপনাদের সবাইকে, দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আসলে মন্ত্রণালয় বলছে এই যে সারা বাংলাদেশে গরমের মধ্যেও যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হয়েছে, এটা একেবারেই শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি সেটা আসলে পূরণ করার জন্য। এবং মন্ত্রণালয় একই সঙ্গে একথাও বলছেন যে এমন একটি সময় আসবে যে নতুন কারিকুলামে এই শিক্ষা ব্যবস্থায় কোচিং সেন্টারের কোনো প্রয়োজন হবে না, গৃহশিক্ষকের কোনো প্রয়োজন হবে না, শিক্ষার্থীরা যতটুকু শিখবে সেটা শিক্ষা প্রতিষ্ঠানই শিখবে। সে প্রত্যাশা আমাদের সবারই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।